আমাদের যে ইমেজটা সেট করছি এটা আসছে, আবার এইখানে নামটা ফোল্ডার থেকে শো করতেছে, তাই না? এইবার আমরা যদি থিম ফোল্ডারটার মধ্যেই যাই, সাপোজ যে নিউ থিম, এটাই তো ফোল্ডার বানাইছিলাম, এখান থেকে এটা কাট করেন, কাট করলাম, কাট করে সাপোজ আমরা ডেস্কটপে রাখি, কি করলাম, ডেস্কটপে রাখলাম। এবার যদি আমরা এখান থেকে থিমে যাই, এবার ওটা আছে আর নাই, কারণ কি কাট করে নিয়েছি, তাই না? এবার যদি এটাকে জিপ করেন, জিপ, এই যে জিপ হয়েছেন, এটা যখন জিপ করে এখান থেকে এবার আপলোড করতে যাবেন, মানে নর্মালি আমাদের ডেস্কটপে মনে করেন একটা থিম আছে, আমরা এবার আপলোড করবো, যে আপলোড থিম, হ্যাঁ, ওখানে না দিয়ে একটু দেখেন কি হয়। সাপোজ ডেস্কটপে আছে আমার, ডেস্কটপের পরে এই যে নিউ থিম জিপ, এইবার একটা ইনস্টল নাও ক্লিক করেন, দেখেন একটা ইরোর আসবে, একটা ইরোর আসবে, এই যে দ্য প্যাকেজ কুড নট বি ইনস্টল, ঠিক আছে, দ্য style.css স্টাইল শীট ডাজ নট কন্টেন এ ভ্যালিড থিম হেডার। এটার মানে হচ্ছে যে আমরা যে style.css ফাইলটা বানাইছি তার মধ্যে একটা কোড লাগবে, একটা কিছু একটা লেখা লাগবে, তাছাড়া কিন্তু ইনস্টল সে করতে পারবে না, তাই বলতেছে, দেখতেছেন? কিন্তু আমরা নর্মালি যখন থিমের ফাইলের মধ্যে করছি তখন জাস্ট মানে ফোল্ডারটা বানাইছি আর অমনি কাজ করছি, তাই না? কিন্তু এগুলো ফেস করতে হবে যে কোথায় কি প্রবলেমগুলো, ঠিক আছে? এই জন্য পার্ট বাই পার্ট দেখাচ্ছি। তো এবার আমরা কি করতে পারি এটার জন্য একটু লক্ষ্য করেন, এবার জিপ ফাইলটা আবার আমরা ডিলিট করে দিলাম, এবার থিমের মধ্যে এই যে নিউ থিমের মধ্যে ঢুকছি, ঢোকার পরে যে style.css এ বলতেছে কিছু একটা লেখা লাগবে, কি লেখা লাগবে এখন আমরা জানি না, তাই না? এখানে দেখেন যেটা লেখা লাগবে সেটা হচ্ছে, এখানে প্রথমে ফার্স্ট কমেন্ট করা, জানি আমরা সিএসএস এ কিভাবে কমেন্ট করতে হয়, এইভাবে স্টার দিতে হয়, তাই না? তারপরে আবার একটা স্টার দিতে হয়, এটা দিতে হয়, এটা হচ্ছে কিভাবে, এটা মাল্টিপল লাইন কমেন্ট করার জন্য এইভাবে এটা সিস্টেম, তাই না? তো প্রথম কাজ হচ্ছে কমেন্টস দেওয়া, এখানে আপনাদের প্রথম কাজ হচ্ছে এখানে কমেন্ট সেট করা, তারপরে এখানে জাস্ট লিখবেন থিম নেম, কি লিখবেন, থিম, আচ্ছা এখানে থিম নেম, তাই না? তো এখানে এবার একটা কোলন দিবেন, দিয়ে একটা নাম দিবেন, মনে করেন যে নাম হচ্ছে আওয়ার ফার্স্ট থিম, এটা একটা নাম দিলাম, কি দিলাম, আওয়ার ফার্স্ট থিম। আচ্ছা এবার এটা সেভ করবেন, ফাইলটা সেভ করলাম, সেভ করার পরে এই যে এর মধ্যেই তো করলাম, এবার এটাকে আবার জিপ করবেন, আবার জিপ হয়ে গেছে, এবার আমরা আবার এটাকে আপলোড করব, ঠিক আছে? এবার দেখি যে আপলোড নেয় কিনা, আপলোড থিম, এবার এখান থেকে নিচে আসেন, এই যে এটা, তাই না? এবার ইনস্টল করেন, দেখেন এই যে দেখেন এবার বলতেছে যে সাকসেসফুলি ইনস্টল, দেখতেছেন? এবার যখন আমি এটাকে অ্যাক্টিভ করব, দেখেন থিমটাকে এবার আমি অ্যাক্টিভ করতেছি, এবার লক্ষ্য করেন এই যে ওই যে স্ক্রিনশট ডট পিএনজি থেকে ইমেজটা পাইতেছে, তাই না? এবং এখানে এবার লক্ষ্য করেন আওয়ার ফার্স্ট থিম এই কথাটা শো করতেছে। আমরা যখন এই style.css এর মধ্যে এই কথাটা অ্যাড না করব তখন আমাদের ফোল্ডার থেকে নামটা শো করতেছিল, তাই না? তো ওটাই করা স্বাভাবিক, ফোল্ডারের যে নামটা ওটাই শো করবে, কিন্তু যখন আপনি কমেন্ট আউটের মধ্যে এখানে থিম নেম এর মধ্যে একটা নাম দিবেন তখনই আপনার এই নামটা সেট হয়ে যাবে। এখানে দেখেন প্রত্যেকটা যে 2015 26 17 এগুলার প্রত্যেকটার এখানে থিম নেম কথাটা আছে। তো আমরা এটা একটু দেখাই নিয়ে আসি, হ্যাঁ সবগুলা একটু আমরা দেখাই নিয়ে এসে দেখাবো। এইচটি ডক্স, তার মধ্যে এক্সট্রা প্রিমিয়াম থিম, কন্টেন্ট থিম, অন্য একটা থিমের মধ্যে যান, দিয়ে দেখেন এখানে style.css আছে, জি নিচে এটা ওপেন করেন, দেখেন এই যে দেখতেছেন প্রথমে তারা কমেন্ট আউট করছে, দেখেন তারপরে কি করছে, থিম নেম কথাটা লিখছে, যে এই যে 2015 এই কথাটাই 2015 এর ওই টাইটেলে শো করতেছে, এই যে এটা বুঝাতে পারছি? তো আমাদের এইখানে যেটা আমরা দিব
এখানে, সেটাই থিমের নাম হয়ে যাবে, সেটাই থিমের নাম হয়ে যাবে। তো style.css এর মধ্যে এভাবে কমেন্ট করে আপনাকে লিখতে হবে থিমের নামটা। হ্যাঁ, এখানে লিখবেন প্রথমে থিম নেম, তারপরে একটা থিমের নাম দিবেন, ঠিক আছে। আচ্ছা, এইবার আমরা দেখেন এখানে নিচে একটা কমেন্ট অ্যাড করছি, থিম ইউআরআই। এটা মেনলি মানে কি, ঠিক আছে, ইউআরআই মানে কি, এটা কি লিঙ্ক, মানে ইউআরএল মানে লিঙ্ক না, ইউআরএল মানে লিঙ্ক না। সাপোজ আমি একটা লিঙ্ক এখানে তৈরি করতেছি, দেখেন http এখানে মনে করেন লিখলাম স্মার্ট কোডার bd.com, এইটা একটা ইউআরএল না, এইটাকেই বলা হয় ইউআরএল। ইউআরএল এটাকে বলা হয় কি ইউআরএল। আর ইউআরআইটা কি, আমি যখনই এর পরে মনে করেন একটা ফোল্ডার লিখবো, যে সাপোজ সামথিং এর মধ্যে ইন্ডেক্স ডট পিএসপি, ঠিক আছে, এরকম যখন হবে লিঙ্কটা, তখন এই যে এতটুকুন বোঝানোর ক্ষেত্রে তখন হয় ইউআরআই, ঠিক আছে। সাপোজ এটা আমি নিচে লিখি ইউআরআই, এটার মানে হচ্ছে আইডেন্টিফায়ার, একটা হচ্ছে লিঙ্ক এল আর একটা হচ্ছে আইডেন্টিফায়ার, ঠিক আছে, মানে আপনার কোন ফোল্ডারের লিঙ্কের পরে কোন ফোল্ডারের মধ্যে এটা আছে। তো সাপোজ লিখলেন সামথিং স্ল্যাশ তার মধ্যে ইন্ডেক্স ডট পিএস, এরকম, ঠিক আছে। তো ইউআরএল আর হচ্ছে ইউআরআই এর মধ্যে পার্থক্য হচ্ছে এতটুকু। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, ওনারা এখানে কি লিখছে ইউআরআই দিয়ে, দেখেন এখানে কি করছে, লিংকের সাথে এখানে কি অ্যাড করছে, ফোল্ডারও অ্যাড করছে না, মানে ডিরেক্টরি অ্যাড করছে না। তো আমরা, এটা কোনো সমস্যা না, থিম ইউআরএল এর মধ্যে আমরা লিংকও লিখতে পারবো, এরকম ডিরেক্টরিও দিতে পারবো আইডেন্টিফায়ার হিসেবে, হ্যাঁ, ওটা কোনো ব্যাপার না। তো আমরা এখানে এখন লিখি এদের মতো যে থিম ইউআরআই, ইউআরআই, ঠিক আছে। এবার একটা এখানে লিঙ্ক দেন, সাপোজ http colon smart coder bd স্ল্যাশ সামথিং স্ল্যাশ সাপোজ নিউ থিম, একটা দিলাম, এটা এটার ইউআরআই, হ্যাঁ। আচ্ছা, এবার যদি আমি সেভ করি এটা আবার, এবার দেখেন তো যে এই কথাটা এখানে কোথায় শো করে, একটু রিলোড দেন, এখানে কোথাও শো করে, শো করে না। এবার থিম ডিটেলস নামের একটা দেখতেছেন, প্রত্যেকটার কিন্তু থিম ডিটেলস আছে, একটু লক্ষ্য করেন। এটা যখন থিম ডিটেলসে যাবেন, দেখেন এখানেও আবার ফার্স্ট থিম কথাটা শো করতেছে, এবং এখানে ভার্সন 0 সব শো করতেছে, মানে আমাদের ইউআরআইটা কিন্তু এখানে দেখাচ্ছে না, শো করতেছে না, করতেছে। আচ্ছা, এবার অন্য একটা থিমে যান, দেখেন এইখানে কত কিছু আছে না, ট্যাক্স, এই যে লেখা, এগুলো কেমনে শো করে, এগুলো আমরা দেখবো এখন স্টেপ বাই স্টেপ, ঠিক আছে। ইউআরআইটা মেনলি এখানে আপনার শো করবে না, হ্যাঁ, ইউআরআইটা কোথাও এখানে শো করবে না, জাস্ট একটা লেখা যে আপনি যে থিমটা বানাচ্ছেন এটার মানে লোকেশন কোথায়, এটা দেওয়ার জন্য। আচ্ছা, তো এবার তারপরে দেখেন অথর কি লিখছে, অথর, ঠিক আছে। তো আমরা এখানেও লিখবো অথর, মানে কি মালিক, মানে কে বানাইছে। মনে করেন আমি যদি এখানে দিই রাইহান, আমি যদি এখানে রাইহান নামটা দিই, এবার যখন থিমে যাবেন এখানে কিন্তু শো করতেছে না। এবার ভিতরে যান, দেখেন এখানে কি শো করে, নামটা শো করে, বাই এখানে কি শো করতেছে। আচ্ছা, আমাদের একটা প্রবলেম, সেটা হচ্ছে যে আমরা থিমটা করতেছি কোথায়, থিমটা কিন্তু করতেছি আমরা আমাদের ডেস্কটপে, এটা কিন্তু আপলোড করে নি করছি প্রবলেমটা এখানে। আচ্ছা, তো এতটুকুন করার পরে আমরা কি করি, আগে থিমটা এখানে আপলোড করতে হবে, তাই না, আপলোড করব, তারপরে হচ্ছে যে কাজ করব। তো আমরা আপলোড করছি, কিন্তু আমি মেনলি কাজ করতেছি আমার ডেস্কটপের style.css এ, রুটের style.css এ না। তো আমরা এক কাজ করি, আমরা হচ্ছে যে রুটের style.css এ যাই,
এখান থেকে style.css এর মধ্যে যা লিখছি সাপোজ এটা কপি করলাম। এবার আমরা কোথায় যাব, জ্যাম htdocs নিউ থিম কন্টেন্ট থিম নিউ থিম। এই যে এখানে এই style.css এর মধ্যে মেনলি ওগুলো লিখতে হবে, যার কারণে আপডেট হচ্ছে না। দেখেন এখানে শুধু এটাই লেখা আছে। আচ্ছা পেস্ট করেন, আচ্ছা উপরের লাইনটা আমি বাদ দিয়ে দিই। ওকে, এবার দেখেন যখন আমি এখানে এবার থিমে যাব, থিমটা আচ্ছা তাও কি আপডেট হয়েছে, একটু ওয়েট। আচ্ছা তো আমরা এখানে অথর রাইহান, ঠিক আছে, আমরা একটু রিলোড দিই। হ্যাঁ, এখানে থেকে একটু একটু রিলোড দেন, তাহলে কাজ করবে। থিমের মধ্যে আসে, এবার থিম ডিটেলসে যান। এই যে দেখেন বাই রাইহান কথাটা শো করতেছে, দেখতেছেন মানে ফার্স্ট থিম এখানে বাই, এবার রায়হান কথাটা শো করতেছে। মানে আপনি যে অথরের মধ্যে যে নামটা সেট করবেন সেটাই এখানে চলে আসবে, যে কে তৈরি করছে বা কোন আপনার কোম্পানি থেকে যদি করেন এখানে জাস্ট ওটার নাম দিতে হবে। এবার এখানে ক্লিক করলে যেন লিংক পাই সে, এটার জন্য আমাদের কি করতে হবে দেখেন, অথর ইউআরআই আপনি দিতে পারবেন। কি দিতে পারবেন? অথর ইউআরআই। সাপোজ এখানে লিখবেন নিচে অথর ইউআরআই। এবারে এখানে সাপোজ দিয়ে দিতে পারেন সাপোজ ইউআরআই। তো আমি http দিলাম ক্লোন ডবল স্ল্যাশ raihano.snapcoder.bt.com, ঠিক আছে। সাপোজ ইউআরআইটা দিয়ে দিলাম আমার। এবার আবার থিমে ক্লিক করেন একবার, এবার এখানে যান, এবার দেখেন এটা লিংক হয়ে গেছে, নামটা কিন্তু লিংক হয়ে গেছে। এবার এখানে ক্লিক করলেই ওই যে যে ইউআরআইটা দিছি অটোমেটিক্যালি সেই লিংকে চলে যাবে। দেখেন এখানে লোডিং হচ্ছে ওই লিংকে যাওয়ার জন্য, ঠিক আছে। এই যে দেখেন লিংকটা চলে আসছে আমাদের, এই যে আমার সাইটটা এখানে চলে আসছে লিংক। তো বুঝতে পারছি যে কোথা থেকে কি হচ্ছে। আপনি যখন শুধু অথর লিখবেন তখন যে নামটা দিবেন ওটা ওখানে শো করবে, আর এর মধ্যে লিংক তৈরি করার জন্য অথর ইউআরআই কথাটা দিবেন, তাহলেই দেখবেন যার মধ্যে একটা লিংক, যে লিংকটা দিবেন ওটা চলে গেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা তারপরে একটু লক্ষ্য করেন ডিসক্রিপশন দিছে, আপনি এখানে ডিসক্রিপশন দিতে পারেন, ঠিক আছে, তাহলে শো করবে ডিসক্রিপশন। এখানে ডিসক্রিপশনের মধ্যে থিম সম্পর্কে কিছু লিখতে পারেন, আর এতটুকুনি লিখলাম। আচ্ছা তারপরে ভার্সন অ্যাড করতে পারেন। আচ্ছা ডিসক্রিপশন কোথায় অ্যাড হয় এটাও দেখার বিষয়, যে এখানে দেখবেন লেখা অ্যাড হবে, আপনি আরো বেশি ডিসক্রিপশন দিতে পারেন। এই আচ্ছা এখানে আপডেট হয়নি, এই যে দিস ইজ আওয়ার ফার্স্ট থিম, ঠিক আছে। এখানে আরো অনেক ডিসক্রিপশন আপনি দিতে পারবেন, অন্যান্য থিমে দেখবেন যে অনেক ডিসক্রিপশন দেওয়া আছে। আমরা ফার্স্ট একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমরা নিজের ইচ্ছা মতো দিয়ে দিতে পারবেন। তারপরে ভার্সন অ্যাড করতে পারবেন, যেরকম ওনারা এখানে ভার্সন দিছে, এই যে ভার্সন, ঠিক আছে। সাপোজ আমাদের থিমের এটা প্রথম ভার্সন হিসেবে সাপোজ আমরা 1.0 দিতে পারি, এখানে দেন ভার্সন সাপোজ 1.0। এই যে এখানে ভার্সন কথাটা শো করতেছে না, ওখানে শো করবে যে 1.0, বুঝেছেন, ভার্সনে 1.0 কথাটা শো করতেছে। তো এইভাবে আমরা সবকিছু দিতে পারি। তারপরে এখানে আপনি ট্যাক্স সেট করতে পারেন, সাপোজ আমাদের ওয়েবসাইটটা বানাচ্ছে এটা কি রিলেটেড, ট্যাক্স মনে করেন সিম্পল থিম, সাপোজ সিম্পল থিম, তারপরে দিতে পারেন ব্লগ, ওকে, তারপরে দিতে পারেন ই কমার্স,
আচ্ছা এখানে কি কি রিলেটেড থাকবে থিমে ট্যাগস এর মধ্যে আমরা অ্যাড করতে পারি, এটাও এখানে শো করবে। তো ট্যাগস দিতে পারেন। তারপরে এখানে দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে টেক্সট ডোমেন। হ্যাঁ, এটা আমরা এখানেও সেট করতে পারি বা পরবর্তীতে আমাদের এটা লাগবে। টেক্সট ডোমেন মানে হচ্ছে থিমটা যদি আমাদের ট্রান্সলেটেবল করতে প্রয়োজন হয়, মানে হচ্ছে বিভিন্ন কি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা লেখাগুলো, তখন আমাদের এটা দিয়েই আমাদের ট্রান্সলেটেবল করতে হবে, এখানে যে নামটা সেট করতে হয়। হ্যাঁ, তো এখানে আপনি সেট করে দিতে পারবেন এটা। সাপোজ টেক্সট ডোমেন এই কথাটা লিখে এখানে একটা নাম দিতে হবে, সাপোজ ফার্স্ট থিম। এটা দিয়ে আমরা পরবর্তীতে ট্রান্সলেটেবল করতে পারবো। ওকে, তো আপাতত এতটুকুনি থাকলো। আপনারা অন্যান্য থিমে আরো কি কি লিখছে এগুলো দেখতে পারবেন, এগুলাই থাকে। ওকে, বেশিরভাগই তো এতটুকুনি আমাদের বেশি প্রয়োজন, এতটুকুনি হলেই যথেষ্ট। তো আমরা বুঝতে পারছি মনে হয় যে আমরা একটা থিম ডেভেলপমেন্টের জন্য আমাদের এই যে অন্যান্য থিমে যে এগুলো লেখা থাকে এগুলো কোথা থেকে আসলে আসে। মেনলি এখানে স্টাইল ডট সিএসএস এর কমেন্টের মধ্যে আপনি এগুলা লিখে অ্যাড করতে পারবেন। হ্যাঁ, এগুলা চলে আসবে। তাহলে এখানে একটা ভুল ইয়ে আছে, এটা দেখায় নিয়ে আসি। যেমন আপনি চাইতেছেন এই থিমটা ডিলিট করে দিতে, ঠিক আছে, এখন আছে এখান থেকে ডিলিট করে দিতে যাচ্ছেন। তো এখান থেকে আপনি যে থিমটা অ্যাক্টিভ থাকবে সেটা ডিলিট করতে পারবেন না। হ্যাঁ, দেখেন ডিলিট করার অপশন নাই, কিন্তু আপনি যখন এইটাতে যাবেন দেখেন এখানে ডিলিট করার অপশন আছে। ঠিক আছে, তো আপনি যখন এই থিমটা ডিলিট করতে চান তখন এটাকে অন্য একটা থিম অবশ্যই অ্যাক্টিভ করতে হবে, তারপরে এটা যখন পাশে আসবে তখন ওটার মধ্যে ঢুকে আপনি ডিলিট করতে পারবেন, যেখান থেকে ডিলিট হয়ে যাবে থিমটা। ঠিক আছে, যাই হোক, তো এখন আমরা থিম ডেভেলপমেন্টের যে ডকুমেন্টেশন যেটাকে বলা হয় wordpress.org, হ্যাঁ, কোডেক্স ডকুমেন্টেশন, ওটা আমরা একটু দেখব। তো আপনারা ব্রাউজারে লিখবেন কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, এই কথাটা লিখবেন। ঠিক আছে, এই লিঙ্কটা হচ্ছে মেইনলি ডেভেলপারদের জন্য, মানে কিভাবে থিম ডেভেলপমেন্ট করতে হবে, কিভাবে ওয়ার্ডপ্রেস ইউজ করতে হবে, এগুলো লেখা আছে। যেরকম একটু নিচে আসেন, যে দেখেন লার্ন হাউ টু ইউজ ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, এখানে দেখেন যেগুলো বেসিক দেখানো হয়েছে ওগুলো সব এখানে লেখা আছে। কিভাবে প্লাগইন ইউজ করতে হবে, কিভাবে স্টার্ট করবেন, কিভাবে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, সব কিছু এর মধ্যে আছে। কিভাবে পোস্ট করবেন সব আছে। ঠিক আছে, তো একটু নিচে আসার পর দেখেন এই যে ওয়ার্কিং উইথ থিমস, দেখতেছেন, তারপর রাইট এ প্লাগইন, সবকিছু এখানে পাবেন ডকুমেন্টেশন। তো এখানে এই যে ওয়ার্কিং উইথ থিমস এর মধ্যে যেহেতু আমরা থিমস এখন করতেছি, তার জন্য আমাদের কোথায় যেতে হবে, থিম ডেভেলপমেন্ট। ঠিক আছে, তো এখানে একটা ক্লিক করেন। এই যে এইখানে কিছু গাইডলাইন আছে, এগুলো আমরা দেখবো। এই যে যেরকম দেখেন স্টাইল ডট সিএসএস এর মধ্যে যে এগুলো আমরা একটু আগে অ্যাড করছি, অ্যাড করা শিখছি, তাই না, এটাই এখানে বলতেছি স্টাইল ডট সিএসএস এর মধ্যে। আচ্ছা, তো যারা প্রথমত মেনলি এই যে এই সাইটে এসে শিখবে, মানে তাদের শেখাটা অনেক কঠিন হবে, কারণ এখানে অনেক কঠিন ভাবে মানে কিছুই বুঝবে না এমন অবস্থা। হ্যাঁ, কোডেক্স ডট ওআরজিতে, কিন্তু যারা মেনলি পিএইচপি পারে বা হচ্ছে যে ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করতে পারে, তারা আবার কিন্তু পারবে। একটু দেখে মনে হবে অনেক বিরক্তিকর জিনিস আছে, ঠিক আছে, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে। তো এখানে হচ্ছে যে স্টাইল ডট সিএসএস এ কি করছি এটা এখানে লেখা আছে, এবং উপরে একটু গেলে যে ওয়ার্ডপ্রেস টেমপ্লেট ফাইল, মানে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের জন্য কি কি ফাইল লাগবে সেগুলা এর মধ্যে আমরা পাবো গেলে। ঠিক আছে, তো এখানে আসি। আচ্ছা, তো এখানে আসার পরে মেইনলি আমাদের বেসিক লেভেলে দেখেন এই যে হেডার থাকে, কন্টেন্ট থাকে এবং ফুটার থাকে। এটা হচ্ছে পেজ স্ট্রাকচার, এটা হচ্ছে পেজ স্ট্রাকচার। তো হেডার, কন্টেন্ট আর ফুটার এই তিনটা থাকে বেসিক লেভেলে। তো একটু এখানে আসে দেখেন মোর কমপ্লেক্স পেজ স্ট্রাকচার, বলতেছে হেডার, কন্টেন্ট, সাইড বার, ফুটার। কি বলতেছে, হেডার, কন্টেন্ট, সাইড বার, ফুটার। তো আমাদের হেডারের একটা ফাইল রাখতে হবে, কন্টেন্টের জন্য ফাইল রাখতে হবে, সাইড বারের জন্য রাখতে হবে, ফুটারের জন্য রাখতে হবে। ঠিক আছে, একটু নিচে আর একটু আসি দেখেন, এইখানে আরেকটু বেশি আছে, সেটা হচ্ছে হেডার, কন্টেন্ট, কমেন্ট ফর্ম, সাইড বার, সার্চ ফর্ম, ফুটার। ঠিক আছে,
তো এই যে সিস্টেমটা, এখানে মনে করেন হেডারের জন্য আমরা একটা ফাইল রাখতে পারতেছি header.php, কন্টেন্টের জন্য কি আমরা content.php নামে একটা ফাইল রাখবো, বা হচ্ছে সাইড বারের জন্য আমরা একটা ফাইল রাখতে পারবো যে sidebar.php, যেরকম এখানে লক্ষ্য করেন যে footer.php নামে একটা ফাইল রাখতে পারবো, তারপর sidebar.php নামে একটা ফাইল রাখতে পারবো, searchform.php নামের একটা ফাইল রাখতে পারবো, header.php নামের ফাইল রাখতে পারবো, কিন্তু এখানে কি কন্টেন্ট জন্য কোনো ফাইল রাখতে পারবো আমরা? আচ্ছা, কন্টেন্টের জন্য তাহলে আমরা কি করতে পারি, কন্টেন্টের জন্য আমরা কিভাবে কি করতে পারি, এটার জন্য একটু যেটা করবেন সেটা হচ্ছে আমাদের লেটেস্ট যে থিমগুলো আছে এখানে এখানে 17, তাই না, 17 এর মধ্যে এখানে দেখেন তো যে কত এগুলো ফাইলের মধ্যে, এই যে দেখেন header.php নামের পাইছি, footer.php নামের পাইছি পাইছি তারপরে এই যে সার্চ ফর্ম নামের পাইছি, সাইড বার নামে পাইছি পাইছি না, এগুলা ফাইলই তো আমরা ওখানে দেখলাম যে লাগবে কাজ করতে গেলে। আচ্ছা, তো লাগবে ঠিক আছে, কিন্তু এখানে কন্টেন্ট পাইছি, কন্টেন্ট মানে এবার টেমপ্লেট পার্টের মধ্যে যান, এখানে কিছু আছে ফুটারের জন্য দেখেন ফুটার, তারপরে হেডারের জন্য দেখেন হেডার, নেভিগেশনের জন্য নেভিগেশন, ঠিক আছে, এখানে কন্টেন্টের জন্য কিছু আছে, এখানে কন্টেন্টের জন্য কিছুই নাই, তাই না। তো আমরা 16 যে থিমটা এটার মধ্যে এবার যান, ঠিক আছে, এখানে টেমপ্লেট পার্টের মধ্যে যান, এবার এখানে দেখেন লক্ষ্য করেন content.php দেখতেছেন, content none.php, content page.php, content search.php, তো এগুলো এক একটা টেমপ্লেট পার্ট বলা হয় এগুলাকে, হ্যাঁ, এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো মেইনলি শুধু content.php ও আছে এর মধ্যে, হ্যাঁ, তো আমরা দেখবো এটা, হ্যাঁ, কোন কোন ফাইল কিভাবে কোনটা কি কি কাজ করছে, আমরা বিস্তারিতভাবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট এখানে দেখবো। ওকে।